স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বেরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার চার্জশিট আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 3 সদস্যের ট্রাইব্যুনাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাবিবুর সহ 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী 10 জুলাই অনুষ্ঠিত হবে পরবর্তী শুনানি। ওই দিন 26 জনের গ্রেপ্তারের প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। সেই মামলায় সোমবার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে 109 পৃষ্ঠার প্রতিবেদনের সংক্ষিপ্তসার তুলে ধরেন চিফ প্রসিকিউটর। জানান, হত্যাকাণ্ডে মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল, তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়ার নির্দেশ দেওয়ার কাজটা করেছে। তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের। অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর, আরএমপির কমিশনার মনিরুজ্জামান সহ 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। 26 জন আসামি আছে, তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায়, তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ হত্যা মামলাটি ট্রাইব্যুনালের প্রথম মামলা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 10 জুলাই। হত্যার অভিযোগে কারাগারে থাকা 4 আসামিকেও ওই দিন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার সহ রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকার 1 জুলাই শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে। একই সাথে জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে, যা চলবে 1 আগস্ট পর্যন্ত। বিএনপি ও জামাত সহ রাজনৈতিক দলগুলো জুলাই মাসব্যাপী আলোচনা সভা, সেমিনার, বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, রক্তদান, গ্রাফিতি অঙ্কন কার্যক্রম সহ ভিন্নধর্মী নানা আয়োজন হাতে নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আগস্টকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার কোনো হুমকি নেই। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের নেই। আইয়ুব খানের ফর্মুলা অনুসরণ করে বেসিক ডেমোক্রেসির আদলে কিছু দল নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে মনে করছে বিএনপি। তবে নির্বাচন পেছানোর জন্য যত ষড়যন্ত্রই করুক না কেন, যথাসময়ে নির্বাচনের বিষয়ে আশাবাদী বিএনপির শীর্ষ নেতারা। মারুফা রহমান এ নিয়ে একটি রিপোর্ট করেছেন। নির্বাচন নিয়ে তৈরি হওয়া গুমট অবস্থার অনেকটাই অবসান হয়েছিল লন্ডন বৈঠকের মধ্য দিয়ে, কিন্তু মাত্র 2 সপ্তাহ যেতে না যেতেই তৈরি হচ্ছে নতুন শঙ্কা। বিশেষ করে ভোটের বিষয়ে সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে স্পষ্ট কোনো বার্তা না দেয়া এবং সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধিতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ কিছু বিষয় নতুন করে সামনে আনার চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। এটাকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবেই দেখছে বিএনপি। বাংলাদেশ হওয়ার পরে যতগুলো গভর্নমেন্ট আছে, তারা এসে প্রথমে জাতীয় নির্বাচন করছে। সে কেয়ারটেকারই হোক, জিয়াউর রহমান সাহেবই হোক, সবাই জাতীয় নির্বাচন করছে। তো যে দলটি দাবি করছে, আমার মনে হয় উনি বোধহয় অনেক পিছনে চলে গেছেন। সেই আইয়ুব খানের আমলে চলে গেছেন। আইয়ুব খান প্রথম এসে লোকাল ইলেকশন করছিলেন। আইয়ুব খানের কি অবস্থা সবাই জানে এটা।
তো ওরা কি সেই আইয়ুব খানের স্বপ্ন দেখছে নাকি বাংলাদেশে এসে এতদিন পর আবার আইয়ুব খানের কাজ করবে? করতে পারে, তারা করতে পারে, কারণ তাদের তো সবসময় ওই ধরনের কাজ করে অভ্যাস। বিএনপিকে পরাজিত করার শক্তি প্রতিপক্ষ হিসেবে থাকা সবগুলো রাজনৈতিক দলের নেই বলেও মত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। সকল রাজনৈতিক দল মিলে 300 আসন দেয়, আর বিএনপি এককভাবে 300 আসন দেয়। তারপরেও সেই নির্বাচনে বিএনপিকে পরাজিত করার শক্তি তাদের নেই। 100 রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু 100 রাজনৈতিক দলের ক্যাপাসিটি কতটুকু, বিএনপির ক্যাপাসিটি কতটুকু, এটা তোমাকে মাপতে হবে। এই যে ধরো আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, এক কথা, আর আওয়ামী লীগের যদি নির্বাচনে আসার সুযোগ থাকে বা তারা নির্বাচনে আসে, হ্যাঁ, তাদের যতটুকু শক্তি আছে এখনো ভোটের বাজারে যেটুকুই আছে, এত বদনামের পরেও অতটুকু তো সবার মিলে নাই। ষড়যন্ত্র যতই হোক, লন্ডন বৈঠকের পর নির্বাচনের উল্টো পথে হাঁটা সরকার ও অন্যান্য রাজনৈতিক শক্তির পক্ষে কঠিন হবে বলেও মত বিএনপির এই সিনিয়র নেতার। যে সময়সীমা দিয়েছে নিশ্চয়ই সেই সময়ের মধ্যে ওনার মতো একটা মানুষ কমিটমেন্ট করেছে, এবং তারেক রহমান সাহেব তো উনি যেমন সরকারি অবস্থান থেকে একজন পাওয়ারফুল ব্যক্তি, দলের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দলের নেতা হলো তারেক রহমান। তো এরকম যখন দুজন পাওয়ারফুল ব্যক্তি বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, তো সেখানে তো আমার নড়চড় হবে বলতে আমি মনে করি না। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্প্রতি দলের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুন ভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের এজেন্ডায় সংস্কার ইস্যু ও জুলাই সনদ নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে প্রশাসন ঢেলে সাজানোর বিষয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সম্প্রতি বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচনায় স্থান পায়। বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলিসহ ম্যাগাজিন উদ্ধার হওয়ার ঘটনা এখন দেশ জুড়ে আলোচিত। এসব ম্যাগাজিন AK-47 রাইফেলের কিনা, বিদেশে যাওয়ার সময় বহনযোগ্য কিনা, অথবা বিমানবন্দরের নিরাপত্তা সবকিছু নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। তবে ভুলবশত এসব ম্যাগাজিন তার সাথে চলে গেছে, ফেসবুকে এমন ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ঘটনাকে একটি ভুল বলে জানিয়েছেন, তবে এগুলো AK-47 এর নয়। মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ওয়াইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে রোববার ভোরে উপদেষ্টা আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনা আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। অস্ত্র লাইসেন্স নীতি অনুযায়ী লাইসেন্স পেতে কমপক্ষে 3 বছর 3 লাখ টাকা বা তার বেশি আয়কর প্রদান করতে হয়। লাইসেন্স পেতে বয়স হতে হয় কমপক্ষে 30 বছর। কিভাবে এবং কেন এসব ম্যাগাজিন একজন উপদেষ্টার সাথে থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব আলোচনা সমালোচনার মধ্যেই আসিফ মাহমুদ এ নিয়ে নিজের ভেরিফাইড পেজে ব্যাখ্যা দিয়েছেন। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও ভুলে ম্যাগাজিনগুলো তার সাথে চলে গিয়েছে বলে জানালেন। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন যে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরে ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম চেকিংয়ে কাদের গাফিলতির জন্য তার সাথে ম্যাগাজিন ধরা পড়ল না তা জানতে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য আমি অলরেডি বলছি, যে হোক, হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। জুলাই আগস্টকে কেন্দ্র করে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক যেসব অনুষ্ঠান করবে তা ঘিরে আইন শৃঙ্খলার কোনো হুমকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানগুলি পুরো বাংলাদেশ। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন মূল আসামি ফজর আলী আর ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া 4 অভিযুক্ত এখন কারাগারে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার মূল আসামি ফজর আলীর সাথে ছিল ওই নারীর অবৈধ সম্পর্ক। এ নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে সামাজিক মাধ্যমে ছড়ানো হয় ভিডিও। কুমিল্লা থেকে HM মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধর্ষণকাণ্ড, নারীর আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দেশ জুড়ে আলোচনায় কুমিল্লার মুরাদনগর। পথে ঘাটে, চায়ের আড্ডায় কেউ করছেন নিন্দা, কেউ আবার দিচ্ছেন রাজনৈতিক রং। তবে স্থানীয় বাসিন্দাদের বয়ানে উঠে এলো নতুন গল্প। একজন বাসিন্দা বলছেন, ঘটনার মূল আসামি ফজর আলীর সাথে ছিল ওই নারীর অবৈধ সম্পর্ক। এ নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে সামাজিক মাধ্যমে ছড়ানো হয় ভিডিও। তারা সল্লা দিয়া তার বিরুদ্ধে যে দর্শন মামলাটা হয়েছে সেটা দর্শন নয়, পরকীয়া। সে পরকীয়ার সমাপ্তি ঘটেছে এই মহিলার সাথে ধরা খাওয়ার পর। সবাই সাবধান থাকবেন, এসব অসামাজিক কার্যক্রমের ভিডিও কেউ পোস্ট করবেন না, শেয়ার দিবেন না। সত্য জানেন তারপর শেয়ার করবেন। কি জানি কার আমরা জানি না, তো আমরা এই সূত্রে 8-10 জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাইকটাই দৌড়ে দরজায় দিই, দরজার একটা আওয়াজ জানো, দরজাটা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা। স্থানীয়দের মারধরে আহত ফজর আলী বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। আর ভিডিও ছড়িয়ে দেওয়া 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশের ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের বয়ান বলছে, ধর্ষণকাণ্ডে জড়িত 5 জনেরই আছে পূর্বের অপরাধ রেকর্ড। মূল হোতা ফজর আলী আগে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় দেখাতেন দাপট। এনজিও কর্মী হত্যা মামলায় দীর্ঘ সময় জেলও খেটেছেন তিনি। রাজনৈতিকভাবে যদি কোনো রাজনৈতিক দল বা নতুন কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে যদি একটা বিশৃঙ্খলা করার সৃষ্টি করে থাকেন, এটাকে নিয়ে এটা বোধহয় ঠিক হবে না। মামলার বাকি 4 আসামির মধ্যে মোহাম্মদ আলী সুমন ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি। তার নেতৃত্বেই আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। আর টাকার বিনিময়ে এই মিশনে অংশ নেয় অনিক, রমজান, বাবু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি অর্থ বছরের শেষ দিন পর্যন্ত প্রায় 3.5 লাখ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। ঘাটতির পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে অসুবিধাজনক বাণিজ্য পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানো সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। 2 দিনের অচল অবস্থা শেষে সোমবার সকাল থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব ভবন।
অর্থ বছরের গুরুত্বপূর্ণ মে এবং জুন মাসের ১৯ দিনই কার্যত অচল ছিল রাজস্ব কার্যক্রম। গেল ২ দিন কমপ্লিট শাটডাউনে যা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে সরকারের কঠোর অবস্থান এবং ব্যবসায়ীদের আশ্বাসের পর জুনের শেষ দিন আবারও কর্মমুখর জাতীয় রাজস্ব ভবন। কাজ করতে ভালো লাগতেছে, কাজ শুরু হয়েছে। অফিসটা অফিসের মতো চলুক, তাহলেই শান্তি, আমাদের শান্তি, দেশেরও শান্তি। এখন আমরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের যে অর্পিত দায়িত্ব সেটা তো আমরা পালন করতেই চাই এবং আমরা আমাদের সে অর্পিত দায়িত্ব পালন করছি। এদিকে এবারও রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। অর্থ বছরের শেষ দিন পর্যন্ত যে রাজস্ব আদায় হয়েছে সেখানে ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা। দুপুরে এক সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ার বড় কারণ হিসেবে সবশেষ আন্দোলনকে দায়ী করেন তিনি। দাবি করেন গেল বছরের তুলনায় এবার রাজস্ব আদায় বেশি হয়েছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে ৩,৬০,৯২২ কোটি টাকা। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড় কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না, সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। অর্থনীতিবিদরা বলছেন আয়ের পরিধি বৃদ্ধি না করলে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বর্তমানে রয়েছে, যেখানে একটা কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগ করা হয়েছে, যেখানে ব্যবসা বাণিজ্য আসলে সত্যিকার অর্থে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আপনি যদি আয়ের পরিধি বৃদ্ধি না করতে পারেন তাহলে কিন্তু আপনার রাজস্বের কিন্তু বৃদ্ধি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু, এবং লক্ষ্যমাত্রা তো দূরের কথা, আপনার রাজস্ব বৃদ্ধি হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। রাজস্ব আদায়ে গতি ফেরাতে অতীত ভুলে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা একযোগে কাজ করবেন বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য ছিল। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। সরকারি কর্মচারী হয়ে তারা এটা করতে পারেন না। জাতীয় স্বার্থে কখনো এমনটি করা উচিত হয়নি তাদের। এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। পক্ষপাতিত্ব ছাড়া কাজ করে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। বলেন, স্থবিরতা কাটিয়ে এনবিআরে আবারও কাজের গতি ফেরায় সন্তুষ্ট সরকার। দুদক আমাদের ব্যাপারটা, দুদক দেখবে যদি ফ্যাক্ট থাকে একটু করবে, আর এটা ভাবতে পারেন যে এই সময় ওরা শুরু করলো কেন। কিন্তু শুধু এনবিআর না, তার দুনিয়ার লোকের এসে আমার কাছে ডেইলি লোক আসে, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কত কিছু। আজকে আমার কয়েকজন ব্যবসায়ী টেলিফোন করে বলছে অনেক লস হয়ে গেছে। আমি ঠিক আছে, এখানে আপনার রিকুপ করে। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থ একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। খাদ্য বিষক্রিয়ায় সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান নাইম হোসেনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের পর জানিয়েছে পুলিশ। আরও নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠানো হয়েছে মহাখালী পরীক্ষাগারে। শনিবার বিকেলে স্ত্রী, সন্তান ও কেয়ারটেকারকে নিয়ে মগবাজারের একটি হোটেলে উঠেন সৌদি প্রবাসী মনির হোসেন। এরপর মগবাজার মোড়ের হোটেল থেকে কেনা নাস্তা খান তারা। পরের দিন সকালে অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নিয়ে যান কেয়ারটেকার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করে মহাখালী পরীক্ষাগারে পাঠানো হবে। খাবার পানি টানি সবাই চাষা দিছে, আমরা কেউ দিই নাই, আমরা ওয়ার্ড বাইরে যাই না। একজন রুমে গেল, তার কিছুক্ষণ পর রফিক চাচা বের হয়ে চলে গেল বাইরে যেয়ে। তার আবার কিছুক্ষণ পর খাবারের প্যাকেট নিয়ে সে হচ্ছে ওনাদের রুমে ঢুকলো। তো রুমে যায় ওই ছেলের গায়ে হাত দিয়ে দেখলাম ছেলেটা এসি রুম ছিল, ঠান্ডা, অচেতন, পুরো শরীর ঠান্ডা অচেতন অবস্থায়। তারপরে মেয়েটা কাকে যেন ফোন দিল, একটা ছেলে আসলো, ওই ছেলে আর আমি দুজন ধরি হাসপাতালে, 8 দিন হাসপাতালে নিয়ে গেলাম। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানা রকম ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজ তা মেনে নেবে না জানিয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে বিশৃঙ্খলা চালাচ্ছে একটি পক্ষ।
জুলাই সনদ প্রকাশ নিয়েও কঠোর বার্তা দেয় ছাত্র শিবির। পরে ৩৬ দিন ব্যাপী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ১১ দফা ঘোষণা করে ছাত্র শিবির। সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনা দোসরদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে। বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে। ২৪ ঘন্টার আলটিমেটাম শেষে খুলনার পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে আবারও রাজপথে নেমেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোমবার বিকেল ৩টার পর থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আন্দোলনকারীরা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাও করে। পুলিশ কমিশনারকে অপসারণ করা না হলে একই সাথে মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার ও ৮টি থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। জুলাইকে ব্যবহার করে এমন কোনো কাজ করব না যা জুলাই আন্দোলনকে বিতর্কিত করে, আর এমন কেউ কাজ করতে চাইলে আমরা তাদেরকে প্রতিহত করব। তিনি কি জানতেন না যে সুকান্ত জুলাই অভ্যুত্থানে তার অবদান কি ছিল? সুকান্ত কাজে এই যে দুঃসাহস, এই দুঃসাহস যেন সারা বাংলাদেশে আর কোনো পুলিশ আর কোনো বাহিনী দেখাতে না পারে। 24 ঘন্টার আলটিমেট দেওয়া হয়েছিল, ডিসিশন আমাদেরকে আশ্বস্ত করেছিল, কিন্তু সেই আশ্বস্তর জায়গাও সে ব্যর্থ। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী চীন সহ বিভিন্ন দেশ। তবে আমলাতান্ত্রিক নানা জটিলতায় থমকে আছে বিনিয়োগ প্রক্রিয়া, এমন দাবি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এমন তথ্য প্রকাশ করে সিপিডি। সংস্থাটির দাবি, প্রতিবেশী দেশ ভারতে একটি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পাওয়া যায় ৩ থেকে ৪ মাসের মধ্যে, কিন্তু বাংলাদেশে সময় লাগে কয়েক বছর। এতে বিনিয়োগের ঝুঁকি তৈরি হচ্ছে। সিপিডি বলছে, বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো ডিজিটাল করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে অভিবাসী আর মুসলিমদের পক্ষ নিয়ে সরব জোহরানের নিউ ইয়র্কে বাড়ছে জনপ্রিয়তা। এমন অবস্থায় সমাজে কোটিপতি থাকা উচিত নয় মন্তব্য করে আবারও আলোচনায় এই মুসলিম প্রার্থী। ফিলিস্তিনিদের স্বাধীনতার কথা বলেন, গাজায় গণহত্যার অভিযোগ তুলে বিচার চান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ৪০০ বছরের অচলায়তন ভেঙে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হতে চান মামদানি। বিভিন্ন আঙ্গিকে তার প্রচারণা নজর কেড়েছে অধিকাংশ কর্মজীবী মানুষের। হিন্দি, উর্দু, বাংলা ভাষায় কাছে টানছেন অভিবাসীদের। আপনাদের কাউন্সিল মেম্বার শাহানা হানিফকে ভোট দিতে ভুলবেন না। আমার বাংলা ভালোই না, তার এমন দাবি যেন ট্রাম্পের পুঁজিবাদী দেশে গণতন্ত্রের ভাষায় বামের হাওয়া। তিনি নগর কর্তৃপক্ষের মালিকানায় মুদি দোকান চালু, আরো বাড়ি নির্মাণ, বাসের ভাড়া সম্পূর্ণ মওকুফ করতে চান, যেসব সুবিধা মূলত মধ্যবিত্তদের জন্য বড় সুখবর। মামদানির মতে, সমাজে কোটিপতি থাকা উচিত নয়, কারণ এটি অসমতার এক চরম রূপ। এমন প্রেক্ষাপটে মামদানি পক্ষ নিয়ে সরব হয়েছেন অভিবাসীরা। New York City, and big amount people is Asian people, and one kind amount people is Muslim people, and big amount people is working class people. I like how progressive he is. I like that he's more in touch than some of the older candidates, and I think he's going to move our city in the right direction. মামদানিকে খ্যাপা পাগলাটে কমিউনিস্ট বলার পর রোববার মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিলেন, মেয়র নির্বাচিত হওয়ার পরও ভদ্র না হলে নিউ ইয়র্ক সিটির ফেডারেল অর্থায়ন তার জন্য তিনি বন্ধ করে দেবেন। মাসুদ রানা, নিউজ 24। আগস্টে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিয়ে বিসিসিআই এর সাথে আলোচনায় বসবে বিসিবি। বোর্ড মিটিং শেষে গণমাধ্যমে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু জানান, এই বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল ক্রিকেট, তবে কয়টি দল অংশ নিবে তা এখনো নিশ্চিত হয়নি। এছাড়াও নারী দলের জন্য নারী নির্বাচক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি, যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে সেটা। এখানে না আলোচনা চলছে, তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে, এবং তাদের আগে 23 শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে।
বাট আমাদের সাথে যে পর্যায়ে আলোচনা হয়েছে এখনো আমরা আশাবাদী। বিপিএল এর আপনার টাইম ফ্রেমটা ঠিক হয়েছে ডিসেম্বর জানুয়ারি, যেটা হয়েছে দেখেন বিপিএল এ আমাদের অনেক ক্রিটিসিজম গতবারও ছিল, আগেও ছিল। শেষ হলো বাফুফের নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল। 14 দেশের 52 প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ফলাফল বাফুফে জানিয়ে দেবে ইমেইলের মাধ্যমে। ঢাকার আবহাওয়ায় খাপ খাওয়ানো ও অন্যদের সঙ্গে মানিয়ে নেয়া সবকিছু মিলিয়ে নিজেদের সর্বস্ব দিয়েছেন তারা। আশা রাখছেন লাল সবুজের ডাক আসবে শিগগিরই। দু একজনের মুখে শোনা গেল দেশের প্রিমিয়ার লিগে খেলার কথা। জাতীয় স্টেডিয়ামে নেক্সট গ্লোবাল স্টারের শেষ দিনের ট্রায়াল। দুভাগে ভাগ হয়ে ফুটবল লড়াইয়ে অনূর্ধ্ব 23 ও সিনিয়র প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা। সুদূর ইংল্যান্ড থেকে তাদের শুভকামনা জানিয়েছেন 14 দেশের ফুটবলারদের সমন্বয়কারীদের একজন জহির উদ্দিন। হ্যালো, আমি ইংল্যান্ড থেকে জহির উদ্দিন বলছি। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে চেয়ে। চেষ্টা করেছি অর্জন ও প্রোফাইল অনুযায়ী তাদের একত্র করতে। ফাহাদ করিম ও সাকিব মাহমুদকে ধন্যবাদ এই বিশেষ ট্রায়াল সম্পন্ন করার জন্য। গোলশূন্য ম্যাচে স্ট্রাইকাররা সুযোগ হাতছাড়া করলেও সবুজ দলের দুই সেন্টার ব্যাক তোফায়েল ও ক্যাসপার দারুণ জুটি করেছেন। দুজনেই আশাবাদী লাল সবুজ জার্সির জন্য। Yeah, it was good. Obviously, you can always improve, but I feel like the only way is up for us. Everyone playing so much work, so I don't blame them. But yeah, I feel like everyone played their part. I feel like I've done my bit. My centre-back partner done his bit. And yeah, everything's good, yeah. ম্যাচ শেষে জনসমুদ্রে পরিণত হয় স্টেডিয়ামের মাঠ। ফুটবলাররাও সাদরে ভক্তদের ভালোবাসা গ্রহণ করলেন। Yeah, I think it was a good session. Obviously, I wished for more opportunities. Do you know what it was? Honestly, I'll be honest. I think the blue team had more possession. We started from the back, showing the European way, just building up. Inshallah, in September, I might be coming to the Bangladesh Premier League. So I might be doing pre-season with 1 or 2 clubs. If I don't get in, it's not the end of the world. I'll just keep working, go back home, train harder, work harder, come back next time. Inshallah, I'll make it. ফুটবলারদের পরিবারেরও থাকছে পূর্ণ সমর্থন। আমার দেশের হয়ে আমার ভাই খেলছে, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। সবাই এবার ফিরে যাবেন নিজ নিজ ক্লাব ও একাডেমিতে। শেষ হলো বাফুফের 3 দিন ব্যাপী নেক্সট গ্লোবাল স্টারের ট্রায়াল। অংশ নেওয়া ফুটবলাররা আশায় বুক বেঁধেছেন লাল সবুজ জার্সির জন্য। বাফুফে তাদের দুঃসংবাদ কিংবা সুসংবাদটা জানিয়ে দেবে মেইলের মাধ্যমে। ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে তসিফুল হাসান, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদ। এরপর রাত 11টায় গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।